আজ আমরা উন্ড হিলিং প্রসেস সম্পর্কে পড়ব। উন্ড হিলিং প্রসেস বা সিসাট্রিসেশন মানেটা কি না, কোনো স্কিন মানে কোনো কারণে স্কিনে যদি কোনো ইনজুরি বা কোনো ড্যামেজ হয়, সেটা নিজে থেকে যে রিপেয়ার করার প্রসেসটাকে আমরা উন্ড হিলিং প্রসেস সম্পর্কে জানি। এবার এই উন্ড হিলিং প্রসেসের মধ্যে কি ইনভলভ রয়েছে না, উন্ড হিলিং প্রসেসের মধ্যে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসগুলো ইনভলভ হয়েছে। মানে উন্ড হিলিং প্রসেসটা বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমেই হয়। উন্ড জিনিসটা কি, উন্ড হচ্ছে যে যখন বডি টিস্যু কোনো কারণে ড্যামেজ বা কোনো কারণে ইনজিওর্ড হয়, সেই জিনিসটাকে আমরা উন্ড বলতে পারি। আর হিলিং মানেটা কি না, ওই উন্ডটা যখন নিজে থেকে রিপেয়ার করার চেষ্টা করে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে, তাকে বলা হচ্ছে কি হিলিং। এবার এই উন্ড হিলিং জিনিসটা কি না, আমাদের বডি টিস্যু বা স্কিন কোনো কারণে ড্যামেজ বা কোনো কারণে ইনজিওর হলে ওই 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 জিনিসটা, ওই উন্ডটা যখন নিজে থেকে রিপেয়ার করার চেষ্টা করে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে, তাকে বলা হচ্ছে উন্ড হিলিং প্রসেস। ঠিক আছে, এবার এই উন্ড হিলিং প্রসেসটা কি হয়, মেনলি 4টে স্টেজের মাধ্যমে হয়। ফার্স্ট কি, ইনফ্লামেটরি স্টেজ, ডেসক্রিপটিভ স্টেজ, পলিফারেটিভ স্টেজ অ্যান্ড ম্যাচুরেশন স্টেজ। এই 4টে স্টেজের মাধ্যমে মেনলি হয়। এছাড়াও আরও 3টে ফেজ রয়েছে। কি মানে এই 4টে ফেজ না বলে আমরা আরও 3টে ফেজ বলতে পারি, কি ল্যাক ফেজ, ফাইব্রোপ্লাসিয়া ফেজ বা ফেজ অফ কন্ট্রাকশন। ঠিক আছে, কিন্তু আমরা মেনলি কি এই 4টে ফেজটাই পড়বো, যেটা হচ্ছে যে ইনফ্লামেটরি, ডেসক্রিপটিভ, পলিফারেটিভ অ্যান্ড ম্যাচুরেশন। ফার্স্ট কি, স্টেজ 1 ইনফ্লামেটরি ফেজ। আমরা কি জানি, কোনো কারণে যদি বডি টিস্যু বা কোনো স্কিনে যদি কোথাও কোনো ড্যামেজ বা কোনো ইনজুরি হয়, তাহলে সেখানে কিছু সেকেন্ডের মধ্যে কি হয়, ওই জায়গাটায় ইনফ্লামেশন স্টার্ট হয়ে যায়, ওই জায়গাটায় ফুলে যায়, লাল হয়ে যায়, ওই ইনফ্লামেশনটা স্টার্ট হয়ে যায়, যেটা কি করে না 3 দিন পর্যন্ত থাকে, ওই জায়গায় 3 দিন পর্যন্ত থাকে। এবার তারপরে কি হয়, ওই ইনফ্লামেশন প্রসেসটা কমানোর জন্য কি হয়, ওই ইনজিওর টিস্যুগুলো বা কি করে মাস্ট সেলগুলো কি করে, হিস্টামিন সিক্রেট করে। ওই জায়গাটায় ওই ইনজিওর সাইটে ইনজিওর টিস্যু এবং মাস্ট সেলগুলো কি করবে না, হিস্টামিন সিক্রেট করে। এই হিস্টামিন সিক্রেট করার মাধ্যমে কি হয় না, ওই যে সারাউন্ডিং, ওই ইনজিওরে যে সারাউন্ডিং যে ব্লাড ভেসেল বা ক্যাপিলারিসগুলো ছিল, সেগুলো ভ্যাসোডাইলেশন হয়। কেন ভ্যাসোডাইলেশন হয় আমরা জানি, কি ভ্যাসো কনস্ট্রিকশন, কোনো জিনিস কনস্ট্রিকশন করছে, সংকুচিত হচ্ছে, মানে কি তার মধ্যে এই ব্লাডের ফ্লোটা অনেক বাড়ছে বা ব্লাড প্রেশারটা অনেক বাড়ছে। তাহলে যদি ইনজিওর সাইড বা কাট হয়, সেই জায়গাটা যদি ব্লাড প্রেশারটা বা ব্লাডের ফ্লোটা যদি অনেক বেশি থাকে, তাহলে কি ব্লাডটা বাইরে বেরিয়ে আসতে পারে, ব্লাডটা কাম আউট হতে পারে। তাহলে বাইরে ব্লাড বেরিয়ে আসছে মানে কি, সেই পার্সনটার, সেই ইনজিওর পার্সনটার বডিতে ব্লাডের লস হচ্ছে। এবার ব্লাডের শুধু লস মানে কি, ব্লাডের মধ্যে থাকা যে ব্লাড সেলগুলো, সেগুলো পরিমাণও কমে যাচ্ছে। তাহলে ওই পার্সনটা ব্লাড লস এবং ব্লাডের মধ্যে থাকা ব্লাড সেলগুলোর পরিমাণও কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও সে আরও সিভিয়ার কন্ডিশনে যেতে পারে। সেজন্য কি করছে না, ওই জায়গাটায় ক্যাপিলারিসগুলো ভ্যাসোডাইলেশন করছে, যার ফলে কি ব্লাড ফ্লোটা অনেক কম হচ্ছে এবং ব্লাডের মধ্যে থাকা যে প্রেশারটা, সেটা অনেক কম হচ্ছে, যার ফলে কি ব্লাডটা আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে কি ব্লাড লসটাও কম হবে এবং ব্লাডের মধ্যে থাকা যে ব্লাড সেলগুলো, সেগুলোর লসটা অনেক কম হবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। এবার কি হবে না, আমরা জানি কি কোনো জায়গায় কোনো ড্যামেজ বা কোনো ইনজিওর হয়ে গেলে, সেই জায়গাটাকে রিপেয়ার করতে গেলে প্রচুর পরিমাণে অক্সিজেনের দরকার এবং প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টসের দরকার হয়। তাহলে সেই সমস্ত জিনিসগুলো কি ব্লাডের মধ্যেই আছে, ব্লাডের মধ্যেই অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস আছে। তাহলে ওই জায়গাটা কি করবে না, ব্লাডটা আমার দরকার, ওই এনজিও জায়গাটাকে রিপেয়ার করতে গেলে আমার ব্লাডটা প্রচুর পরিমাণে দরকার, কিন্তু ব্লাডের ফ্লোটা কেমন থাকতে হবে, ব্লাডের ফ্লোটা থাকতে হবে স্লো। সেই জন্য কি করে না, সেই জন্য করে কি না, ওই যে ব্লাডের ভলিউমটা কি হয়, ইনক্রিজড হয়, মানে ব্লাডের অ্যামাউন্টটা ওই জায়গাটা ইনক্রিজড হয়, কিন্তু স্পিডটা কেমন থাকে, ব্লাডের ফ্লোয়ে স্লো থাকে। স্পিডটা স্লো থাকে যাতে ব্লাডটা বেরিয়ে না আসতে পারে, যাতে ব্লাড লস কম হয়, ব্লাড সেলের লস কম হয়, কিন্তু ব্লাডের ভলিউমটা ইনক্রিজড হয়। কেন? কারণ ওই জায়গাটায় ওই ইনজিওর সাইটটাকে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন প্রোভাইড করার জন্য। বোঝা গেছে জিনিসটা। এছাড়া কি হয়, হোয়াইট ব্লাড সেল ওই জায়গায় ড্যামেজ টিস্যুর জায়গায় অ্যাগ্রেশন হয়, মানে জড়ো হয়। আমরা জানি কোনো জায়গায় ড্যামেজ হয়ে গেলে, কোনো ইনজিওর হয়ে গেলে মেনলি সেটাকে রিপেয়ার করতে কে হেল্প করে, হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটস হেল্প করে। সেই জন্য কি হয়, হোয়াইট ব্লাড সেল ওই জায়গাটা অ্যাগ্রেশন হয়। এবার হোয়াইট ব্লাড সেলের বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলোই পরবর্তীকালে আবার বিভিন্ন কাজে হেল্প করছে। কি না, লিউকোসাইট কি করছে, কিছু ঘন্টার মধ্যে ওই উন্ড এরিয়াতে চলে আসছে। উন্ড এরিয়াতে চলে এসে কি করছে না, ওই জায়গাটায় বিভিন্ন জিনিসটাকে রিপেয়ার করতে হেল্প করছে। যেমন নিউট্রোফিল কি করছে, বিভিন্ন ব্যাকটেরিয়া বা স্মল যে ডেভিসগুলো ছিল, সেগুলোকে কিল করছে।
করার মাধ্যমে ওই জায়গাটাকে ইনফেকশন থেকে রক্ষা করছে। তারপরে কি হয়, নিউট্রোফিলগুলো এই সমস্ত কাজ করতে করতে কিছুদিনের মধ্যে মারা যায়। সেই জন্য কি করে, ওই নিউট্রোফিল কি করে, একটা এনজাইম ওই জায়গাটায় রিলিজ করে, যেটা কি করে নিউট্রোফিলের অবর্তমানে এনজাইমটা ওই নিউট্রোফিলের মতনই সেম কাজ করে, কি না ব্যাকটেরিয়া থেকে ওই উন্ড এরিয়াটাকে অ্যাটাক করা থেকে রক্ষা করে, টিস্যুগুলোকে রিপেয়ার করতে হেল্প করে, এই সমস্ত জিনিসগুলো ও করে। ঠিক আছে, তাহলে নিউট্রোফিল আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে ওই উন্ড এরিয়া থেকে রক্ষা করলো। তারপরে কি হয় না, এই যে মনোসাইট কি করে না ম্যাক্রোফেজ আর গ্যারবেজ সেলে ট্রান্সফার হয়ে যায়, হয়ে কি করে ওই উন্ডটাকে ক্লিন করতে হেল্প করে। কিসে না ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া বলো, ডেথ সেল বলো বা ডেভিস বলো, ওই জায়গা থেকে উন্ড এরিয়াটাকে ক্লিন করতে হেল্প করে। তারপর যখন ম্যাক্রোফেজ এই উন্ডটাকে ক্লিন করে দেয়, তখন কি করে না ব্লাড ক্লট তো আমার হয়ে গেল, ব্লাডগুলোকে আমাকে ক্লট করতে হেল্প করে দিল। এবার ব্লাডগুলো যখন ক্লট হয়ে যায় তখন কি করে না ওই ম্যাক্রোফেজ কি করে উন্ডটাকে ক্লিন করে দিল, দেওয়ার ফলে কি হয় এপিথেলিয়াম সেল কি হয় ওই জায়গাটায় একটা লেয়ার ক্রিয়েট করা স্টার্ট করে দেয়। ওই লেয়ারটা কি করে না 48 আওয়ার্সের মধ্যে পুরোপুরি মানে তৈরি হয়ে যায়। তাহলে কি 48 আওয়ার্সের পরে একটা থিন লেয়ার অফ এপিথেলিয়াম টিস্যু ফর্ম হয়ে যায় ওই উন্ডের ওপরে, যেটা কি হয় না পরবর্তীকালে প্লেটলেট এবং ম্যাক্রোফেজ যখন গ্রোথ হরমোন রিলিজ করে যখন উন্ড হিলিং প্রসেসটাকে আরও প্রমোট করে, তারপর যখন একটা স্কিন লেয়ার তৈরি হয়ে যায় ওই উন্ডের উপরে, তখন ওই এপিথেলিয়ামের যে থিন লেয়ারটা তৈরি হয়েছিল সেটা আবার একা একাই অ্যাবজর্ব হয়ে যায় বডিতে। ঠিক আছে, পুরো ইনফ্লামেটরি প্রসেসটা বোঝা গেছে। মেনলি ইনফ্লামেটরি প্রসেসটা ইনফ্লামেশনে ক্রিয়েট হয়, তারপরে ওই ইনফ্লামেশনটাকে ক্রিয়েট হওয়ার জন্য ওইখানে ভ্যাসোডাইলেশন হয়, ব্লাডের স্পিডটা কমে যায় কিন্তু ব্লাডের অ্যামাউন্টটা ওই জায়গাটায় বাড়ে, যার ফলে হোয়াইট ব্লাড সেল ওই জায়গায় অ্যাগ্রেশন হয়, লিউকোসাইট অ্যাগ্রেশন হয়, নিউট্রোফিল ওই জায়গাটাকে ক্লিন করতে হেল্প করে, নিউট্রোফিল আবার মারা যাওয়ার আগে এনজাইমটাকে রিলিজ করে, ওই এনজাইমটা আবার ওই জায়গাটাকে ক্লিন করতে হেল্প করে, তারপর মনোসাইট আবার ম্যাক্রোফেজ আর গ্যারবেজ সেল ট্রান্সফার হয়ে যেয়ে ওই ইমিউনটাকে ক্লিন করতে হেল্প করে, ক্লিন করার পরে ওখানে ব্লাড ক্লট হয়, ব্লাড ক্লট হয়ে যাওয়ার পরে ওই এপিথেলিয়াম সেলটা আবার থিন লেয়ার ক্রিয়েট করে এবং লাস্টে কী হয় গ্রোথ হরমোন আবার ওই উন্ড হিলিং প্রসেসটাকে প্রমোট করতে হেল্প করে। এটা ছিল তোমার ফার্স্ট স্টেজ। দেন সেকেন্ড স্টেজ কি বলছে, ডিস্ট্রাকটিভ ফেজ। ঠিক আছে, ফেজে কি হয় না যখন ইনফ্লামেটরি ফেজটা শেষ হয়, ঠিক ইনফ্লামেটরি ফেজ শেষ হওয়ার আগে থেকেই এই ডিসক্রিপটিভ ফেজটা স্টার্ট হয়ে যায়, যেটা কি করে না 2 থেকে 5 দিন পর্যন্ত স্টে করে এই ডিসক্রিপটিভ ফেজটা। যেখানে আমরা ইনফ্লামেটরি ফেজে পড়েছিলাম যে ম্যাক্রোফেজগুলো আমার উন্ড এরিয়াটাকে ক্লিন করতে হেল্প করছে, ঠিক তখন থেকেই ডিসক্রিপটিভ ফেজটা স্টার্ট হয়ে যায়। কি না এখানে ওই সেম ম্যাক্রোফেজগুলো কি করে উন্ড এরিয়াটাকে ক্লিন করতে হেল্প করে, মানে ক্লিনিং প্রসেসটা কন্টিনিউ হতে থাকে এবং কি করে ম্যাক্রোফেজ ফাইব্রোব্লাস্টটাকে ফর্ম করতে হেল্প করে, যেই ফাইব্রোব্লাস্টটা কি করে না পরবর্তীকালে কোলাজেন সিনথেসিস করতে হেল্প করে। এই কোলাজেনটা কোন কাজে লাগে না কোলাজেন হচ্ছে একটা মেন কম্পোনেন্ট হিসেবে লিড করে কি না স্কার টিস্যুগুলোকে বা উন্ডটাকে হিল করতে, যেটা কি করছে না সেকেন্ড স্টেজে স্টার্ট হয়ে যাচ্ছে বা সেকেন্ড ডেতেই স্টার্ট হয়ে যাচ্ছে। কি এই ফেজে মেনলি কি হয় উন্ড ওই যে ক্লিন প্রসেসটা সেটাকে কন্টিনিউ করতে থাকে, যার ফলে কি হয় ফাইব্রোব্লাস্টটা ফর্ম হয়, ফাইব্রোব্লাস্ট আবার কোলাজেনটাকে ফর্ম করে, ওই কোলাজেন কি করে স্কার টিস্যুগুলোকে বা উন্ড হিলিংটাকে আরও ইজিলি করতে হেল্প করে এবং ওই জায়গাটা থিন লেয়ার ক্রিয়েট করতে হেল্প করে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিপটিভ ফেজ। দেন স্টেজ 3 কি না পলিফারেটিভ ফেজ। পলিফারেটিভ ফেজটা কি বলছে না যখন থেকে ওই উন্ড এরিয়াটাতে নতুন করে ব্লাড ভেসেল এবং ক্যাপিলারিসগুলো অ্যাপিয়ারেন্স করা স্টার্ট করে, তখন থেকে এই পলিফারেটিভ ফেজটা স্টার্ট হয়, যেটা কি না যেটা 3 to 24 ডেজ পর্যন্ত স্টে করে, মানে কি 3 থেকে 24 দিন পর্যন্ত টাইম লাগে এই পলিফারেটিভ ফেজটা কমপ্লিট হতে। যেখানে কি হয় না ওই ক্যাপিলারিসগুলোর সাইডে ফাইব্রোব্লাস্ট আবার অ্যাডহেশন হয়, ওই ফাইব্রোব্লাস্ট আবার কানেক্টিভ টিস্যুগুলোকে অ্যাগ্রেশন করতে বা তার কানেক্টিভ টিস্যুগুলোকে ফর্ম করতে হেল্প করে, আবার কোলাজেনগুলোকে অ্যাগ্রেশন করতে এবং সিনথেসিস করতে হেল্প করে, যেই কোলাজেনটা কি করে না পরে এপিথেলিয়াইজেশনটাকে হেল্প করে, মানে এপিথেলিয়াম সেলের যে থিন লেয়ারটা ক্রিয়েট হচ্ছিল সেটাকে স্টিমুলেট করতে হেল্প করে, যার মাধ্যমে কি হয় না ওই উন্ডের ওপরে একটা থিন ফিল্ম কোভারিন ক্রিয়েট হয়। ঠিক আছে, এবার কি না যেহেতু ওই উন্ড এরিয়াটার ওপরে নতুন করে ক্যাপিলারিসগুলো অ্যাপিয়ারেন্স করছে, সেই জন্য কী হয় ওই উন্ড এরিয়াটাকে পিঙ্ক কালারের দেখতে লাগে এবং সফট এবং টেন্ডার হয়। ঠিক আছে, এটাকে পলিফারেটিভ ফেজ বা রিকনস্ট্রাকশন প্রসেসও বলে। এই রিকনস্ট্রাকশন প্রসেসের মাধ্যমে কি হয় না ওই কোনো উন্ড এরিয়াটা নতুন করে স্কিন বা নতুন করে ওখানকার গ্রোথ হয়, তাহলে কি হয় না ওই যে গ্রোথ হচ্ছে ওই যে গ্রোথ করার যে স্ট্রেংথটা শক্তিটা সেটা অনেকটা ওখানে বেশি থাকে, মানে অন্যান্য জায়গায় যে বৃদ্ধি হচ্ছে তার থেকে ওই উন্ড এরিয়াটাতে যে বৃদ্ধি হচ্ছে তার শক্তিটা অনেক বেশি থাকে। ঠিক আছে,
এটাই বলছে। আর কি বলছে না যে দ্য ডিগ্রি অফ দ্য স্ট্রেস অন দ্য উন্ড ইনফ্লুয়েন্স দ্য অ্যামাউন্ট অফ দ্য স্কার টিস্যু ফর্মড। মানে কি বলছে না কোনো কারণে যদি ওই জায়গায় ওই উন্ডটা যে হিলিং হচ্ছে ওই জায়গায় যদি কোনো কারণে চাপ পড়ে বা কোনো ইনজুরি হয়, তাহলে সেখানে কি হয় স্কার টিস্যু মানে অনেক দাগ অনেক স্কার টিস্যু ফর্ম হয়ে যায়। তাহলে কতটা চাপ পড়ছে তার উপর ডিপেন্ড করে কি হবে স্কার টিস্যু ফর্ম হবে। সেই জন্য এক্সাম্পলে কি বলছে না মোর স্কার টিস্যু ফর্ম ইন দ্য এক্সট্রিমিটি দ্যান ইন দ্য চেস্ট। আমাদের চেস্টে কি অতটা চাপ পড়ে না, এক্সট্রিমিটিতে যতটা চাপ পড়ে, এক্সট্রিমিটি আপার হোক বা লোয়ার এক্সট্রিমিটি হোক, পা দিয়ে হাঁটা চলা, হাত দিয়ে কোনো কাজকর্ম করা বা নাড়ানো, এই সমস্ত জিনিসগুলো করার জন্য কি হয় এক্সট্রিমিটিতে বেশি চাপ পড়ে, সেই জন্য এক্সট্রিমিটিতে বেশি স্কার টিস্যু ফর্ম হয় দেন দ্য চেস্ট। ঠিক আছে, এটাই ছিল তোমার টোটাল আর পলিফারেটিভ ফেজ। দেন লাস্ট স্টেজ 4 ম্যাচুরেশন ফেজ। ঠিক আছে, এই ম্যাচুরেশন ফেজটা হচ্ছে উন্ড হিলিংয়ের ফাইনাল ফেজ, যেটা টাইম কতক্ষণ লাগে না 1 বছর বা তারও বেশি টাইম লাগে এই ম্যাচুরেশন ফেজটা কমপ্লিট হতে। যেখানে যে বিভিন্ন স্কার ফর্মেশনগুলো হয়েছিল আমরা দেখেছিলাম যে এই পলিফারেটিভ ফেজে যদি কোনো ইনজুরি লাগে তাহলে বিভিন্ন স্কার ফর্মেশন হয়। এই স্কার ফর্মেশনগুলো কিসের মাধ্যমে হয় না ফাইব্রোব্লাস্টের মাধ্যমে হয়। সেই স্কারগুলো কি হতে থাকে না স্কারগুলো শ্রিঙ্ক হতে থাকে এবং বিভিন্ন যে ব্লাড ভেসেলগুলো ছিল বা ক্যাপিলারিসগুলো ছিল সেগুলো আরও ভালোভাবে অ্যাপিয়ারেন্স হয়ে যায়। এই স্কারগুলো কি করে না আবার কোলাজেনগুলোকে ফর্ম করতে থাকে, কোলাজেনগুলো কি করে আবার এপিথেলিয়াম যে সিনথেসিসটাকে এবং এপিথেলিয়াম লেয়ার যে ক্রিয়েট হচ্ছিলো সেটাকে আরও ভালোভাবে ফর্ম করতে থাকে। এবং এই যে বিভিন্ন স্কারগুলো ফর্ম হচ্ছিলো সেটা যে শ্রিঙ্ক হচ্ছে সেই জন্য কি হয় ওই উন্ড এরিয়াটাকে কি রেড কালারে দেখতে লাগে। ওই রেড কালারটা কি হয় না এই ম্যাচুরেশন ফেজেই যেহেতু উন্ডটা বা যেহেতু স্কারটা শ্রিঙ্ক হচ্ছে তাই এই রেড কালারটা সাবসাইড হতে থাকে এবং সেটা পরবর্তীকালে থিন হোয়াইট লাইনে পরিণত হয়। ঠিক আছে, এবার পুরো উন্ডটা কি হয় আরও পিগমেন্টেড হতে থাকে, হতে হতে কি হয় না নর্মাল স্কিন কালারে চলে আসে। আমরা কি বললাম না ফার্স্ট আমরা পড়েছিলাম যে ক্যাপিলারিসগুলো অ্যারাইজ করার জন্য কি হচ্ছে না ওই জায়গাটা কি করছে পিঙ্ক কালারে দেখতে লাগছে। ক্যাপিলারিসগুলো অ্যারাইজ করার জন্য ওই কালারটা পিঙ্ক কালারে দেখতে লাগছিল। এবং এখানে কি বলছে না ম্যাচুরেশন ফেজে যে স্কারগুলো যেহেতু অ্যাপিয়ারেন্স হয়েছে সেই জন্য রেড কালারটা দেখা দিচ্ছে। এবার স্কারগুলো যেহেতু ম্যাচুরেশন ফেজে শ্রিঙ্ক হচ্ছে সেই জন্য ওই রেড কালারটা সাবসাইড হয়ে হয়ে থিন হোয়াইট লাইনে পরিণত হচ্ছে। আর উনটা যেটা তৈরি হয়েছিল সেই উনটা কি করছে পিঙ্ক কালার থেকে হোয়াইট কালারের দিকে আসছিল, এবার সেটা আরও পিগমেন্টেশন হতে হতে নর্মাল স্কিন কালারে চলে আসছে। এটা হচ্ছে তোমার টোটাল ম্যাচুরেশন ফেজ। ঠিক আছে, আর কি বলছেন না আমার উন্ড হিলিং হতে কতটা টাইম লাগবে সেটা কিসের উপর ডিপেন্ড করে না সেটা কতটা এরিয়া জুড়ে ইনজুরিটা হয়েছে তার উপর ডিপেন্ড করে, কতটা ডিপে হেমারেজটা হয়েছে তার উপর ডিপেন্ড করে, কতটা কন্টামিনেশন হয়েছে ওই উন্ডটা তার উপর ডিপেন্ড করেই উন্ড হিলিংয়ের টাইমটা আমার লাগে। ঠিক আছে, যদি কম হয় তাহলে কম টাইম লাগবে, যদি বেশি হয় তাহলে বেশি টাইম লাগবে। এই জিনিসটা তোমার টোটাল 4টে ফেজে উন্ড হিলিং প্রসেস। ঠিক আছে, আর কি বলছে এই উন্ড হিলিং প্রসেসটা আরও 3টে ভাবে হতে পারে কি না হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন বা প্রাইমারি ইউনিয়ন, হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন বা ডিলে ইউনিয়ন, আর হিলিং বাই থার্ড ইন্টেনশন বা ফেজেস অফ কন্ট্রাকশন এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন বা প্রাইমারি ইউনিয়ন, সেটা কি না যদি ওই উন্ডটা কোনো জায়গায় উন্ড হয়েছে বা ইনজুরি হয়েছে সেই জায়গাটা যদি কোনো রকম কোনো কন্টামিনেশন বা কোনো ইনফেকশন না থাকে এবং সেই জায়গাটা যে উন্ডটা হয়েছে সেটা যদি ওপেন না থাকে, মানে এই যে দুটো ধরো উন্ড হয়েছে এই যে দুটো স্কিনের এজ দুটো যে সাইডের এজ সেটা যদি সেপারেশন না হয় মানে কোনো যদি ব্রেক না থাকে কোনো যদি কাট না থাকে তেমন ডিপে, তাহলে সেক্ষেত্রে কি প্রাইমারি ইউনিয়নের দ্বারা মানে মিনিমাল গ্র্যানুলেশন টিস্যুর দ্বারা কি হয় ওই উন্ড হিলিংটা হয়ে যায়। সেটা হচ্ছে কি প্রাইমারি ইউনিয়ন, যেটা কোন ক্ষেত্রে হয় বিভিন্ন সার্জিক্যাল যে উন্ডগুলো হয় সেটা এই প্রসেসের মাধ্যমে হিলিং হয়। ঠিক আছে, সেকেন্ড কি হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন বা কি ডিলে ইউনিয়ন, সেখানে কি হচ্ছে না যখন লার্জ অ্যামাউন্টের একটা উন্ড হচ্ছে বা যখন স্কিনের দুটো এজ যখন সেপারেশন হচ্ছে মানে একটা কাট থাকছে তখন সেকেন্ডারি বা ডিলে ইউনিয়নের দ্বারা কি হচ্ছে না হিলিং প্রসেসটা হচ্ছে। ঠিক আছে, যেখানে কি হচ্ছে স্কার হতে পারে, এটা লার্জ অ্যামাউন্টের স্কার ফর্মেশন হতে পারে যেখানে উন্ডের মধ্যে দুটোর মধ্যে একটা গ্যাপ থাকবে, তখন এই সেকেন্ড ইন্টেনশনের দ্বারা হিলিং প্রসেসটা হয়। এটা কোন কোন উন্ডের ক্ষেত্রে হয় না যদি কোনো কারণে কোনো কন্টামিনেশন কোনো ইনফেক্টেড উন্ড থাকে সেটা এই প্রসেসের মাধ্যমে হিল হয়। ঠিক আছে, এই হিলিং প্রসেসটা খুব কম টাইম লাগে যেহেতু কোনো কাট মার্ক কোনো গ্যাপ নেই উন্ডের মধ্যে, কিন্তু এই হিলিং প্রসেসটার মধ্যে অনেক টাইম লাগে যেহেতু এটা গ্যাপ মার্ক রয়েছে। ঠিক আছে, আর লাস্ট কি হিলিং বাই থার্ড ইন্টেনশন বা ফেজেস অফ কন্ট্রাকশন, এটা কখন হয় যদি এটা দুটো কেসে থাকে।
মানে প্রাইমারি ইউনিয়নে রয়েছে, ডিলে ইউনিয়নে রয়েছে, সেই ক্ষেত্রে কি হয়, থার্ড ইন্টারভেনশনের মাধ্যমে হিলিং প্রসেসটা হয়। মানে কি হতে পারে, ধরো কোনো উন্ড আগে ক্রিয়েট হয়েছিল, সেটা ওপেন ছিল, সেটাকে পরবর্তীকালে আমরা সুচারের মাধ্যমে অ্যাপ্রোক্সিমেশন করেছি, দিয়ে সেটা আবার রিওপেন হয়ে গেছে, আবার ব্রোকিং হয়েছে, হয়ে আবার ওপেন হয়ে গেছে, তখন যে হিলিং প্রসেসটা হয় তাকে বলা হচ্ছে থার্ড ইন্টেনশন। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম যে বিভিন্ন ফেজে যে হিলিং প্রসেসটা হচ্ছিল, সেখানে মেনলি কি এপিথেলিয়াম সেল এবং কানেকটিভ টিস্যুগুলোই মেনলি হেল্প করছিল হিলিং প্রসেসে। কিন্তু যেহেতু থার্ড ইন্টেনশনে কি হচ্ছে না, এপিথেলিয়াম সেল বা কানেকটিভ টিস্যুগুলো আনএবেল হচ্ছে ওই উন্ডটাকে ক্লোজ করতে, সেই জন্য কি হচ্ছে, এখানে কন্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে। যেহেতু হিলিংটা করতে হবে, তাই উন্ড কন্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে। উন্ড কন্ট্রাকশনের মাধ্যমে কিভাবে হয় না, আমাদের যে স্কিনের ডার্মিস এবং এপিডার্মিস লেয়ারগুলো রয়েছে সেটা মুভমেন্ট করতে থাকে। মানে যে ধরো এই জায়গাটায় কার্ড হয়েছে, এই জায়গায় টিস্যুগুলো আছে, তাহলে এই জায়গাগুলো কি হয়, ডার্মিস এপিডার্মিস থেকে মুভমেন্ট হয়ে হয়ে এই জায়গাটাকে ফিল আপ করে, মানে উন্ড এরিয়াটাকে ফিল আপ করে। ফিল আপ করার মাধ্যমে কি হয় না, ওই জায়গায় একটা থিন লেয়ার ক্রিয়েট হয়ে গেল স্কিনের। এইভাবে এই হিলিং বাই থার্ড ইন্টেনশনের মাধ্যমে যে কোনো রিওপেন উন্ড আমরা হিলিং করতে পারি। ঠিক আছে, এটা ছিল তোমার টোটাল হিলিং প্রসেস। ঠিক আছে, এটা ছিল তোমার টোটাল উন্ড হিলিং প্রসেস। ওকে, বোঝা গেছে?